দেশের আঙ্গিকে বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুর নিয়ে কথা হচ্ছে, তখন এই অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতিও নেহাত কম হচ্ছে না। অবাক হলেন তো, কেন হঠাৎ অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতির এক সংযোজন করবার চেষ্টা করলাম প্রথমেই? তার কারণ ইতিমধ্যে আমি নয়, বিরোধী শিবির থেকে অপারেশন সিন্দুর নিয়ে এবং শাসক শিবির থেকে, কোন শাসক শিবিরের কথা বলা হচ্ছে? দেশের আঙ্গিকে শাসক শিবির অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও নানা কাটাছেঁড়া করা হচ্ছে বিরোধী শিবিরের একাংশকে, এবং অন্যদিকে বিরোধী শিবির থেকে শাসক শিবিরকে নানাবিধ প্রশ্ন বানে বিদ্ধ করা হচ্ছে কেন্দ্রের সরকারকে। এবং এই আবহে যখন অপারেশন সিন্দুর নিয়ে প্রত্যাঘাত যেভাবে করা হয়েছে পাকিস্তানকে, এবং টেরোরিজম অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে জিরো টলারেন্সের কথা বলা হয়, দেশের ক্ষেত্রে কেন্দ্র সরকার সরাসরি নো মার্সিতে বিশ্বাস করে এইসব টেরোরিজম অ্যাক্টিভিটির ক্ষেত্রে, সেই মেসেজ বিশ্বের আঙ্গিকে দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্র সরকার। এবং ঠিক সে জায়গায় শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে যদি এটা বলতো, তাহলে একটা বিস্তর রাজনীতির ঘোলা জল তৈরি হতো। আর ঠিক সেটাকে এড়ানোর জন্যই ইতিমধ্যে বিভিন্ন শিবির থেকে, বিভিন্ন বিরোধী শিবির থেকে, তাদের মধ্যে থেকে কাউকে কাউকে নিয়ে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এরকমভাবে 7টি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এবার সেই প্রতিনিধি দল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং পাকিস্তানের এই জঙ্গি কার্যকলাপের দিকে আলোকপাত করে বোঝানোর চেষ্টা করবে যে দেশের বিভিন্ন জায়গায়, সে যে কোনো জায়গা হতে পারে, যদি টেরোরিজম অ্যাক্টিভিটি হয় তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে প্রত্যাঘাত ভারত করেছিল, আপনারাও কিভাবে করবেন। তার কারণ শুধুমাত্র পাকিস্তান একটি জায়গা নয়, ধীরে ধীরে জঙ্গিস্তানে পরিণত হয়েছে। এবং এই জঙ্গিস্তান যদি ক্রমাগত তার ফড়া বের করতে থাকে, তাহলে একসময় এই বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও বেশি করে ছড়িয়ে যাবে। আর ঠিক সেই চেষ্টাই যেন না করতে পারে পাকিস্তান, সেটাকে সরাসরি ফুল স্টপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু এই আবহে ওই যে বলছিলাম রাজনীতি, সেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন কংগ্রেস শিবির থেকে 3 জনের নাম পাঠানো হয়েছিল, এবং এই 3 জনের নামের মধ্যে মার্জনা করবেন 4 জনের নাম পাঠানো হয়েছিল। সেই 4 জনের নামের মধ্যে শশী থারুরের নাম ছিল না। সেই শশী থারুরের নাম নিয়েও কিন্তু রাজনীতি হয়েছে। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম সরাসরি কেন্দ্র সরকার এনেছিল সামনে। এবার সেই ইউসুফ পাঠানের পরিবর্তে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ। আর ঠিক এখান থেকেই যাবতীয় জল্পনা কল্পনা অন্তত বাংলার রাজনীতিতে নতুন করে উত্থাপন হয়েছে। কেন এটা উত্থাপন হলো, রাজনীতি কেনই বা হচ্ছে এই অপারেশন সিন্দুর নিয়ে, জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলা। এই মুহূর্তে শব্দের কাটাকাটি নিয়ে রয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু, আর ঠিক সে জায়গা থেকে আপনাদের সামনে এক এক করে প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আপডেট প্রথমে দেব, এবং তারপরে বিস্তারিত আলোচনায় বিভিন্ন ব্যক্তিবর্গের কথাও জানাবো আপনাদের সামনে। আর ঠিক সেখান থেকে আমার প্রথম বিষয়, এই 7টি প্রতিনিধি দল যা গড়া হয়েছে, সেই 7 প্রতিনিধি দলের একটি হিসেব নিকেশ, একটি সমীকরণ আপনাদের সামনে রাখছি। দেখুন তো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিন্দুরের বার্তা দিতে বিভিন্ন দেশে ঘুরবে সর্বদলীয় প্রতিনিধি দল। তালিকায় রয়েছেন বিভিন্ন দল থেকে 7 সাংসদ, এবং তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ নাম রয়েছে। একদিকে শশী থারুর, অন্যদিকে রবিশঙ্কর প্রসাদ। বৈজয়ন্ত পান্ডারা বিজেপি সাংসদ, তিনিও রয়েছেন। নেতৃত্ব দেবেন সঞ্জয় কুমার ঝা, জেডিইউ সাংসদ। এছাড়াও রয়েছেন আরও কিছু বিশেষ নেতা নেতৃত্বরা। কানিমোজি করুণানিধি, ডিএমকে সাংসদ, তিনিও রয়েছেন এর মধ্যে। সুপ্রিয়া সুলে, এনসিপি সাংসদ, তিনিও রয়েছেন। শ্রীকান্ত শিন্দে, শিবসেনা সাংসদ। এই 7 যে নেতৃত্ব দেবেন তারা, এটা নিয়ে এখন শুরু হয়েছে বিস্তর জল্পনা। শশী থারুর, যাকে নিয়ে তো জল্পনা চলছিলই, এবার সেই জল্পনার মধ্যে আরও একটু যেন বারুদ ছুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক কোন জায়গায়, যখন এই ইউসুফ পাঠানের নাম সামনে আসে। এই অপারেশন সিন্দুর নিয়ে যখন সন্ত্রাস বিরোধী প্রচারে বিভিন্ন দেশে যাবে এই প্রতিনিধি দলগুলো, সেখানে কেন্দ্রের তালিকায় নাম ছিল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নামও।
কেন্দ্রের তালিকাতে আপত্তি তৃণমূলের, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তারা, এবং তার সঙ্গে সঙ্গে তারপরেই কিরেন রিজিজু তিনি ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরেই নামের পরিবর্তন। এবার ঠিক এই বিষয় নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, সে রাজনীতির পরিকাঠামো ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালো আপনাদের সামনে এক এক করে রাখছি। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব প্রথমেই, এবং তারপরেই আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় বিজেপি মুখপাত্র আলী হোসেন। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু যাব জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, এই ডেলিগেটসদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন করে নামকরণ হলো। এবার প্রশ্ন হচ্ছে, সরাসরি বিরোধী শিবিরের একাংশ, এখন সে কংগ্রেস বলতে পারেন কিংবা সিপিআইএম বলতে পারেন, তাদের মধ্যে থেকে বিশেষ করে এই বাংলার রাজনীতিতে আবারও ওই নতুন করে সেটিং তত্ত্বের বিষয়টা উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে মসিহা করে রাখার একটা চেষ্টা বা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করবার চেষ্টা 26শে বিধানসভা নির্বাচনের আগে। আপনার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কতটা গ্রান্টেড হচ্ছে এই বিষয়টি আপনার কাছে? একেবারে 100%, আপনার অবজারভেশন একদম মানে 100% রাইট। প্রথম কথা হচ্ছে, আপনারা 2026-এ অর্থাৎ বিজেপিরা ভোটের প্রচারে এসেই প্রথমে শুরু করবে বালিচোর, কয়লা চোর, গরু চোর, এই দুর্নীতি ওই দুর্নীতি। সঙ্গে সঙ্গে কাউন্টার হিসেবে আসবে সে দেশের প্রতিনিধিত্ব করে কি করে, তাকে দেশের প্রতিনিধিত্ব করতে পাঠানো হয় কি করে, তাকে তার ক্যাবিনেট থেকেই স্বীকৃতি দেওয়া হয় কি করে। যদি কেউ এরকম চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, দুর্নীতিতে যুক্ত, তাকে দেশের সুরক্ষার প্রশ্নে, সন্ত্রাসের প্রশ্নে, বিদেশিদের সামনে বিদেশে গিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয় কি করে। অর্থাৎ বিজেপির যে অস্ত্র, যে অস্ত্রে বারবার 2021-এও পরাস্ত, 2024-এও পরাস্ত, কিন্তু তাদের এখন যারা মুখিয়া অর্থাৎ শুভেন্দু, সুকান্ত, দিলীপ, তাদের যে টার্গেটের অভিমুখ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কোনো মতেই বিঁধতে পারে না দুর্নীতির প্রশ্নে। যদিও তারা বলে কালীঘাটের টালির চালে, কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত কোনো রকমের প্রমাণ নেই, কারণ ইডি, সিবিআই এখনো কালীঘাটের চৌকাঠে পৌঁছতে পারেনি। কিন্তু সে জায়গায় শান্তিনিকেতনে তো কালীঘাটের সিবিআই, ইডি সবাই পৌঁছে গেছে, এবং বাজারে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হয়, সেই অস্ত্রটাও কেড়ে নিল আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক অসম সাহসী এবং একটা সুচতুর চাল দিয়ে। এটাকে বলা হয় দাবায় কিস্তিমা। সেই কিস্তিমাতে পরে যদি 2026-এ সুকান্ত, শুভেন্দু বা দিলীপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চোর বা বালি চোর, কয়লা চোর বা কোন রকমের দুর্নীতির আঙুল তোলে, প্রথম প্রশ্ন হবে মোদি তাহলে এই চোরটাকে কেন পাঠালো বিদেশে দেশের হয়ে সন্ত্রাস বিরোধী ভারতের আওয়াজ তুলতে বা ভারতকে রিপ্রেজেন্ট করতে। শুভেন্দু, সুকান্ত, দিলীপকে তো পাঠায়নি, শ্রমিককে পাঠিয়েছে। কিন্তু তাহলে এই অভিষেককে কেন পাঠানো হলো? এই অভিষেককে পাঠিয়েছে, এইটাতে স্বীকৃতি দিয়ে দিল আজকে ও মোদী সরকার, এবং মোদী সরকার মেনে নিল। সেই জায়গা থেকে ইউসুফের কোনো পলিটিক্যাল নলেজ নেই। আর ইউসুফ কিন্তু অমিত শাহের খুব ঘনিষ্ঠ, অমিত শাহের খুব ঘনিষ্ঠ, খুব ক্লাসের, আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। এবং বহরমপুরে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, তৃণমূল সমর্থক। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি এখানে সরাসরি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু বলুন। সেই জায়গা থেকে আজকে অধীর চৌধুরীকে সরানোর জন্য যেভাবে ইউসুফ পাঠানকে আনা হয়েছে, কিন্তু তার তো রাজনৈতিক সেই মানে বিজ্ঞতা, প্রাজ্ঞতা বা স্বচ্ছতা, দূরদর্শিতা নেই, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে। কারণ এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের হয়ে ইউএনএ রিপ্রেজেন্টেশন করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনকে মিট আউট করেছে এবং ইউএন পর্যন্ত অ্যাড্রেস করার অভিজ্ঞতা আছে। বিদেশের মাটিতে বিদেশে ভারতকে কি করে রিপ্রেজেন্ট করতে হয়, তার যোগ্যতা, তার স্বাবলম্বিতা, তার পারদর্শিতা সবটাই তিনি প্রমাণিত সত্য, এবং তিনি প্রমাণ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ম্যাটারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্য।
কারণ তিনি ইউনাইটেড নেশনসেও সেটা করেছেন এবং সফলতার সাথে করেছেন। কিন্তু ঘটনা হলো যখন ঘরোয়া রাজনীতিতে ফিরবে তখন কিন্তু থোতামুখ ভোতা হয়ে গেল সুকান্ত, শুভেন্দু এবং আপনার আমাদের দিলীপ ঘোষের। এবং বিজেপির আলীবাবুরা আগের দিনে যদি একবারও বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা, আমাদের পরের প্রশ্নটা মানে তৃণমূলের থাকবে যে তাহলে এইরকম একটা মানুষকে দেশের প্রতিনিধিত্ব করতে কেন আপনারা মেনে নিলেন বা তাকে পাঠালেন, বা এরকম লোককে কেন পাঠালেন? তাহলে কি চোরে চোরে মাস্তুতো ভাই? এরকম প্রশ্ন উঠবে এবং আরো অনেক প্রশ্নের সম্মুখীন হবে, যেটা মোদী সরকারকে বিড়ম্বনায় ফেলবে 2026-এ। কারণ মোদী সরকারের যে অস্ত্র, প্রধান অস্ত্র ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার, সেই অস্ত্রটাকে সম্পূর্ণরূপে ভোঁতা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে সুচতুর চালে। এবং 2026-এ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আর আঙুল তোলার মতন কোন স্পর্ধা ইভেন নরেন্দ্র দামোদর দাস মোদিরও থাকবে না বাংলার মাটিতে এসে। তার কারণ হচ্ছে তার পাঠানো দূত হিসেবেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব জয় করতে, বিশ্বের মাটিতে ভারতকে প্রতিষ্ঠিত করতে, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের আওয়াজকে আরো সোচ্চার করতে মোদির দূত হয়ে গেল। উনি আর কেউ হয়ে যায়নি, উনি তৃণমূল কংগ্রেস হয়ে যায়নি, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে যায়নি, উনি মোদির দূত হয়ে গেছে। উনি হচ্ছেন মোদির প্রেরিত দূত বিদেশের মাটিতে, যে ভারতবর্ষকে মোদির হয়ে প্রতিনিধিত্ব করবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাস পাকিস্তানের বিরুদ্ধে, এবং তা ভারতের বিরুদ্ধে চক্রান্তকারী পাকিস্তানকে মানে প্রমাণ করবার জন্য মোদির দূত হয়ে তিনি বিশ্বের দরবারে পৌঁছেছেন। তাহলে আজ যদি সে মোদির দূত হয়ে বিশ্বের দরবারে গেছে, আর কালকে কি মোদি সেই দূতকেই বলবে তুমি চোর বা তুমি জোচ্চোর বা তুমি বাটপার? তাহলে মোদি সেই মানুষটাকে কেন তার দূত হিসেবে স্বীকৃতি দিয়েছিল? এই প্রশ্নের মুখোমুখি ঘরোয়া রাজনীতিতে কিন্তু বারে বারে আলীবাবুদের। আমি এখানে সরাসরি আলীবাবুর কাছেই যাবো। আলীবাবু, চাপা উত্তেজনা বাড়লো 26শে বিধানসভা নির্বাচনের আগে। আপনারা বলতেই পারেন এটা তো বিধানসভা ভোটের কোনো বিষয়ই নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নামটা অত্যন্ত প্রাসঙ্গিক একটি নাম 26শে বিধানসভা নির্বাচনের আগে, সেই নামকে আপনারা পাঠাচ্ছেন একেবারে বিশ্বের মানচিত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে আপনারা রেখে ফেললেন। এবার প্রশ্ন হচ্ছে চাপটা বাড়লো তো 26শে বিধানসভা নির্বাচনের আগে, কি করে বলবেন আপনারা কোন ইস্যুতে অন্তত বাংলার ভোটটা চাইবেন? দেখুন, যেটা জয়দেব বাবু যেটা বললো না, সেটা হচ্ছে যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এরকম একটা উত্তরের মতন। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, যেটা ভাবাই যায়নি সেটা উনি ভেবে বসে আছেন। আরে ভাই, এটা হলো একটা পররাষ্ট্র নীতিতে আমাদের ভারত সরকার কূটনৈতিকভাবে সন্ত্রাস বিরোধী প্রচার করতে যাচ্ছে। আরে বিদেশে গিয়ে কি আর ওগুলো আলোচনা হবে? ওগুলো আলোচনার বিষয় না তো। আমরা বলতে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তিনি ইউসুফ পাঠানকে উনি পছন্দ করেছিলেন। কেন? এই কারণে যে ইউসুফ পাঠানের একটা আন্তর্জাতিক মহলে পরিচিতি আছে, তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন এবং ভালো তার একটা ইস্যু আছে। তাছাড়া উনি হচ্ছেন একটা মুসলিম। গুজরাটের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র ইউসুফ পাঠান একটি মোহরা? না না, শুনুন না, কমপ্লিট না শুনলে তো হবে না। আপনার উত্তর আমি দিচ্ছি। ইউসুফ পাঠান একটা ভালো মুসলিম মুখ আছে, তার একটা পরিচিতি আছে, এবং তিনি মুসলিম প্রধান লোকসভা তিনি দাঁড়ান না, তিনি একটা মুসলিম বহুল এলাকা থেকে তিনি দাঁড়িয়ে তিনি জিতেছেন। আন্তর্জাতিক ভাবে ভারত সরকার ডিপ্লোমেসির একটা ম্যাটার আছে, পাকিস্তানের এগেনস্টে আমাদের বলতে হবে। আর সেটা বলতে গিয়ে ইউসুফ পাঠান ঠিক আছে, উনি পরিচিতি আছেন, এরকম ভাবে একটা বাছা হয়েছিল। এখানে কোনো দলবাজি করবার জন্য উনি নিয়োগ করেননি তাদেরকে, দেশের প্রতিনিধিত্ব করবার জন্য। কিন্তু কি করলেন? না না, কিন্তু কি করলেন? আমাদের স্বার্থপর মমতা উনি কি করলেন? নিজের পরিবারের লোক। আপনি এদিকে বলছেন না না, এক মিনিট যতবাবু আমি আসছি। আলীবাবু এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে হবে। আপনি একাধারে বলছেন যে স্বার্থপর মমতা, ওদিকে কিরণ রিজিজু তিনি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা প্রসঙ্গে বলছেন সত্যিই তো আপনার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তার মানে কিরণ রিজিজুর সঙ্গে আপনার মন্তব্য কিন্তু মিলছে না। আর কেউ নাই? না না, ওদের কি আর অন্য এমপি নেই?
অন্য এমপি দিতে পারতো না, কেন উনি অভিষেককে বললেন? তার সেটা কি আপনারা বলেছেন জাতীয় স্তরে, কি এটা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? ওই একই ভাবে মানে ইন্দ্রজিৎ বাবু কাউন্টার অ্যাটাক করতে চাইছেন, ইন্দ্রজিৎ বাবু কাউন্টার অ্যাটাক করতে চাইছেন। না, আলীবাবু যেটা বলছেন, দেখো অঞ্জন, একটা কথা বলি, এই যে আলীবাবুরা যে সবসময় মেরুকরণ খোঁজেন, তা তিনি তার কথাতেই তার দেখো বলে ফেললো, তিনি মুসলিম মুখ এই কথাটা বলে ফেললো। ঠিক মেরুকরণের যে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের অপারেশন সিন্দুর। মেরুকরণের কি আছে দাদা? এখানে পাকিস্তানের ম্যাটার আছে, সেখানে তো আমাদের বলতে হবে তো কি আপত্তি হয়েছে? ভালো জিনিস, ভালো তো, এটা তো খুব ভালো জিনিস। মুখপাত্র হয়ে এই কথাটা বলা যায় যে আপনি বললেন যে মুসলমান মুখ হিসেবে তাকে ধরা হয়েছে। আচ্ছা, আপনার অসুবিধা কি? আমি নিজে একজন মুসলিম লোক। আরে ইন্দ্রজিৎ বাবু শুনুন, ইন্দ্রজিৎ বাবু শুনুন, আপনার সময় আমি বলবো। ইন্দ্রজিৎ বাবু শুনুন, আমি নিজেই একজন বিজেপি পার্টির মুসলিম কার্যকর্তা এবং লিডার, মুখপাত্র বলছি। তো আমরা যে অ্যাঙ্গেলে বলতে চেয়েছি সেটা শুনুন। আজকে মমতা চায় না পশ্চিমবঙ্গ থেকে কোনো মুসলিম, পশ্চিমবঙ্গ থেকে কোনো মুসলিমদের হয়ে কেউ ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বলুক। মমতা ব্যানার্জি এটা চাচ্ছে না, এটা বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা তাদের প্রতিনিধি হিসাবে ওই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে কথা বলুক, এটা মমতা চায় না। এটা পাকিস্তানে বলে দিয়েছে মমতাকে, ইউসুফ পাঠাককে সরান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসুন। এই যে বিষয়টা, এটা কম কথা নয়। আমরা যেটা চেয়েছিলাম যে মুসলিমরা যেন দেশপ্রেমিক হতে পারে, দেশপ্রেমিক চিন্তা ভাবনা করতে পারে, সেই লক্ষ্য নিয়ে ইউসুফ পাঠানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে। ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা হিসাবে তিনি যাবেন, সম্মানিত হিসাবে যাবেন বিদেশে। এত ভালো অপরচুনিটি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো? তার নিজের আপন আত্মীয়কে দিল। কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল না কেন? মমতা শারীরিক অসুস্থতা রয়েছে। না, আলীবাবু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা রয়েছে, সেটা আপনিও জানেন। না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে অসুবিধা কোথায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল, তাকে তো দিতে পারতো। শ্রমিককে দেবেন না, দিলীপকে দেওয়া হবে না কেন? আপনাদের শ্রমিককে দেওয়া হবে কেন, দিলীপকে দেওয়া হবে না কেন? করবার চেষ্টা করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন, এই অভিষেক ইন্দ্রজিৎ বাবু আসছি, ইন্দ্রজিৎ বাবু আপনাকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ দেবো। ইন্দ্রজিৎ বাবু আসছি, ইন্দ্রজিৎ বাবু আসছি, আলীবাবু বলুন। আমি যেটা বলছি, বলতে তো দেয়া হচ্ছে না, প্রচন্ড বাধা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বিদেশে গিয়ে এমন কিছু হয়তো বেফার মন্তব্য বলতেও পারে যেটা ভারত বিরোধীও হতে পারে। আজকে আমাদের ভাবতে হবে তো, এখানে দল কেন হবে? এটা দলের হয়ে কেউ যাচ্ছে না, দেশের হয়ে যাচ্ছে। তো না, দেশের হয়ে পাঠাচ্ছে নাকি? ভারত সরকার পাঠাচ্ছে, আপনার মোদী পাঠাচ্ছে, ভারত সরকার পাঠাচ্ছে, ডুপ্লিকেটবাজি কথা। ভারত সরকারের মাথাকে ভারত সরকার এখন ভারত সরকার বলেন কেন? ভারত সরকার তো এখন ভারত সরকার হয়ে গেছে। কেন ভারত সরকারই তো পাঠাচ্ছে, এটাকে অন্য কেউ পাঠাচ্ছে? মোদী সরকার, মোদী সরকার, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এতদিন আপকি বার মোদী সরকার। আর কত একটা সরকারি স্লোগান আপনি বলুন, আপকি বার মোদী সরকার বলেছে সরকার, বিজেপি। আমরা কথা জাগলারিতে চলে যাচ্ছি। না, এত কথা জাগলারিতে আমরা যাবো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি আলীবাবুর কাছে প্রথমে আবারও যাব। তাহলে আলীবাবু, আপনি একাধারে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউসুফ পাঠানকে, কিংবা ভারত সরকার, আপনার কথা অনুসারেই আমি বলছি, ভারত সরকার ইউসুফ পাঠানকে ভেবেছিলেন। আমার প্রশ্ন ছিল অত্যন্ত সোজাসাপটা, তা হলো গুজরাট বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কি ইউসুফ পাঠানকে সামনে রাখা, নাকি? আর যদি আপনারা এখন এক সেকেন্ড আপনি আরও একটা কথা বললেন এখানে, তা হলো মুসলমান ভোট বা মুসলমানদেরকে এগিয়ে দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও কি একটা স্ট্র্যাটেজি? ইচ্ছে করে ইউসুফ পাঠান, আপনারা জানেন ইউসুফ পাঠানকে যদি না পাঠায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি যায়, আপনারা জাতীয় স্তরে কোনো রকম কিচ্ছু বলবেন না, বঙ্গ বিজেপিতে
একেবারে দহরম মহরম তৈরি করবেন এবং 26শে বিধানসভা নির্বাচনে গিয়ে এটা একটা স্ট্র্যাটেজি বানাবেন? দেখুন, যেটা বিষয় আছে এটা ওনারা আমাদের এমপিরা, বিভিন্ন দলের এমপিরা সম্মিলিতভাবে তারা যাতে ভারতবর্ষের পরিস্থিতি সন্ত্রাস বিরোধী প্রচারের জন্য তারা যাচ্ছেন এবং পাকিস্তান সম্পর্কে সারা বিশ্ববাসীকে অবগত করবার জন্য তারা যাচ্ছেন। এর মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ কিছু নেই, কোনো রাজনৈতিক গন্ধ নেই। পরিষ্কার হচ্ছে দেশের গন্ধ সেখানটায় আছে। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের গন্ধ যখন আছে, একদিকে রাহুল গান্ধীকে আমি মানছি, আমি মেনে নিচ্ছি যে দেশের গন্ধ রয়েছে, এবং সে জায়গায় রাহুল গান্ধী যখন একই রকম প্রশ্ন করেন, যদিও বা এই মুহূর্তে রাহুল গান্ধী বলুক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক, যেই প্রশ্নটা করুক না কেন, অন্তত এই সিচুয়েশনে ভারতের বিরুদ্ধে কোনো রকম মন্তব্যকে ট্রাইব্যুনাল বাংলা সমর্থন করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধীও তো একই প্রশ্নটা করেছিলেন, সরাসরি প্রশ্ন করেছিলেন যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে প্রত্যাঘাত হলো, সেক্ষেত্রে যে 4 জন জঙ্গি মূলত 22শে এপ্রিল যারা এই কাজগুলো করলেন, সেই 4 জন জঙ্গিকে কি অপারেশন সিন্দুরে খুঁজে পাওয়া গিয়েছে? যদি না পাওয়া গিয়ে থাকে তাহলে কি সত্যি এই প্রত্যাঘাত কমপ্লিট হলো? সেই কথা বলাতে রাহুল গান্ধীকে আপনারা তীব্র তোপ দাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেম প্রশ্ন করেছেন, তাকে আপনারা প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছেন। এই সাইকোলজিটা তো বুঝতে পারছি না আমরা। তাহলে কি কোনো এক জায়গায় সেই বিরোধীদের, বিরোধী শিবিরের, অঞ্জন বাবু এই কথাগুলো, এই আপনার কথাটাই কি, এই কথাগুলোই কি তারা বিদেশে গিয়ে প্রচার করবে? এই প্রশ্নটা আমাকে না করে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে করুন, প্রশ্নটা আগে ঠিক করুন, কেন্দ্রীয় নেতৃত্বকে ঠিক করুন এই প্রশ্নটা। এই প্রশ্ন আমাকে করবেন না। শুনুন, ভারতবর্ষের যত বিরোধী দল আছে তাদের যদি লক্ষ্য প্রশ্ন থাকে, সমস্ত প্রশ্নের উত্তর পার্লামেন্টে দেয়া হবে। পার্লামেন্টের সরকার দেবে, তাদের লক্ষ্য প্রশ্নের উত্তর দেবে। কিন্তু যে প্রশ্নটা বিদেশে গিয়ে কোনো ভারতবর্ষের প্রতিনিধি করতে পারবে না। এই প্রশ্নটা ভারতবর্ষের কোনো প্রতিনিধি বিদেশে গিয়ে করতে পারবে না, এই ব্যাপারে সবাই নিশ্চিত রয়েছে। সেই জন্যই আমরা যেটা বলতে চাই যে স্বচ্ছ ব্যক্তিত্ব যাদের যথেষ্ট বিদেশে পরিচিতি আছে, সেই রকম কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্বকেই আমরা কিন্তু ভারত সরকার পাঠাচ্ছে, এবং অবশ্যই ভারতবর্ষের গুণ কীর্তন তারা নিশ্চয়ই গেয়ে আসবে, এটাই আমরা আশা করি। বেশ, আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, ইউসুফ পাঠানকে এই যে সরিয়ে দেওয়া হলো, আপনাদের মনে হয় না যে বহরমপুরের ক্ষেত্রে, বিশেষ করে লোকসভার সাংসদ, তিনি প্রথমবার লোকসভার সাংসদ হলেন, আমি প্রশ্ন করছি সরাসরি একেবারে গ্রাউন্ড রুটের কথা, 26শে বিধানসভা নির্বাচনের আগে ইউসুফ পাঠানকে আপনারা সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনলেন। সরাসরি দর্শক মহল থেকে যা প্রশ্ন আসছে, সে প্রশ্ন তো একেবারে নজিরবিহীন প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করতে চাইছেন। 26শে বিধানসভা নির্বাচন ভুলে যান। আমি প্রশ্ন করছি যে আগামীতে ভবিষ্যতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছে করে মুখ করার একটি কৌশল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আবারও নেপোটিজম তত্ত্ব? ইন্দ্রজিৎ বাবু, এখানে কোনো নেপোটিজমের ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে মোদী সরকারের সর্বদলীয় যে কূটনৈতিক দৌত্যের যে প্রতিনিধি দল, সেইখানে যে সংসদ বিষয়ক মন্ত্রী মাননীয় কিরণ রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, প্রথমে তারা ইউসুফ পাঠানকে ঠিক করেছিল। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সংসদে তিনি তার সংসদীয় বিষয়ে তিনি ডিসিশন নিতে পারেন বা করতে পারেন, কিন্তু বাইরের নীতি নির্ধারণের ক্ষেত্রে, কারণ তিনি বিজেপির যেমন সাংসদ, আমাদের সাংসদ হচ্ছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইউসুফ পাঠান। এবার আমরা আমাদের উচ্চ নেতৃত্ব ডিসিশন নেবে সেই প্রতিনিধি দলে কে যাবে না যাবে। কংগ্রেস তার ডিসিশন নেবে, ডিএমকে তার ডিসিশন নেবে। প্রত্যেকটা ভারতবর্ষের যে রাজনৈতিক দল বা রাজনৈতিক জনপ্রতিনিধি, যিনি যা ওনারা বলছেন যে রাজনৈতিক দল থেকে যে সাংসদ এবং জনপ্রতিনিধি, তারা এই 7টি যে প্রতিনিধি দল তৈরি হবে বিশ্বের 33টি দেশে অপারেশন সিন্দুরের সাফল্য এবং শান্তির বার্তা তুলে ধরবেন বিভিন্ন দেশে, এবং 9টি দলে বিভক্ত হয়ে এই 7টি প্রতিনিধি দল যাবে। এইবারে যে ঘটনা আপনারা তুলছেন যে নেপোটিজম, এখানে নেপোটিজমের কি আছে? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের, মানে আপনাদের মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে খুব ভালো প্রতিনিধিত্ব আর কেউ করতে পারবেন না? আমার মনে হচ্ছে না। সর্বদলীয় নেত্রী, আমাদের নেত্রী যে ডিসিশন নেবেন শিরোধার্য, কারণ তিনি যেটা বলবেন সেটা আমরা উপর করে জানি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পারফরমেন্স, এবং 2021-এর নির্বাচন থেকে 2024 আপনি নির্বাচনের পরিসংখ্যানগুলো দেখুন,
এবং তার সঙ্গে আমরা আর একটা জিনিসই বলছি, এখানে ইউসুফ পাঠান বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় পড়ে আসছে। বিষয়টা এটা যে আগে তো সেই নীতি নির্ধারণ করা তো কিরণ রিজিজু নয় যে কোন দলে কে প্রতিনিধিত্ব করবে, এটা তো বুঝতে হবে। সুতরাং সেই দলের তার পূর্ণ আস্থা আছে যে ডিসিশন নিতে পারে সেই দল, তাকে বলতে হবে। এইভাবে বললে তো হবে না। আলিবাবুরা যেটা বললেন যে এই যে মুসলমান এই জিনিসটা, এই যে জিনিসটা থেকেই আমরা সবসময় বলি এই সাম্প্রদায়িক জিনিসটা, এটা বন্ধ হওয়া দরকার। কারণ ইতিমধ্যে দেখুন, আমি একটা জিনিস আপনাদের পরিসংখ্যান ছোট করে বলি যে আমাদের যে অপারেশন সিন্দুরের যে সফলতা এবং যে শান্তি বার্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে প্রতিটি রাজনৈতিক দল কেন্দ্র সরকারের পাশে আছে, এটাই স্বাভাবিক, এটাই থাকা উচিত। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা সবাই এক এবং দেশের জন্য লড়াই করবো। কিন্তু সেইখানে দেখুন পাকিস্তান কি করছে। পাকিস্তান আমাদের অপারেশন সিন্দুরের এই সকল যে আমরা 33টি দেশে আমরা এই বিষয়ের উপর তাদের যে মুখোশ খুলে দেবো এবং তাদের যে এই জঙ্গি যে আমাদের এতগুলো মানুষকে যে নির্বিচারে হত্যা করা হবে সেইগুলো আমরা যে তুলে ধরবো, তার জন্য তারা আবার আর একটা কপি পেস্ট করেছে। সেই কপি পেস্ট হচ্ছে নাম দিয়েছে বুমগান উই মারসুস, এর জন্য বেঁচেছে হচ্ছে পাকিস্তান পিপলস পার্টিকে। সেইখানে আবার যে দিলওয়াল ভুট্টো জর্দারি, সেটার আবার তিনি নাকি নেতৃত্ব করবেন, তার সঙ্গে থাকবে সংসদীয় দল। উনি তো কথাই বলতে পারেন না। হচ্ছে শেরি রহমান থেকে হিনা রাব্বানি থেকে শুরু করে এরকম বহু লোক থাকবে। তারাও নাকি বিশ্বের অনেকগুলি দেশে তারা তাদের যে শান্তির বার্তা, মানে আশ্চর্য লাগে, মানে এটা তো সত্যি একটা মানে সপ্তম আশ্চর্য, মানে এখন নবম আশ্চর্য লাগে, তারা তাদের শান্তি বার্তা নাকি তুলে ধরবে। যারা জঙ্গিস্তান, যারা পাকিস্তান আর বলা যাবে না, ওখানে জঙ্গিস্তান, আমরা তো এইভাবেই সেই দেশটাকে বলি সবসময় যে জঙ্গিস্তান হিসেবে। সুতরাং তারা সেইখানে শান্তির বার্তা ঠিক করবে। মানে এর থেকে হাস্যস্কর জিনিস আর কি কিছু আছে আপনি বলুন তো? আমার তো আরো একটা বিষয় হাসি পাচ্ছে, কিন্তু এখানে হাসবো না, আমি শুধু প্রশ্ন করব। ইন্দ্রজিৎ বাবু, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি, তারপরে প্রশ্নে আসছি। দেখুন, जब देश का बात होता है तब ये पार्टी पॉलिटिक्स नहीं चलता है। बहुत पत्रकारों का कल मेरे पास मैसेज आया, फोन में बात हुआ कि तृणमूल अपना मेंबर नहीं भेज रहा है। तृणमूल अपना मेंबर बिल्कुल भेजेगा, पूछेगा तभी तो भेजेगा। आप यहाँ पे आए भाई, अपने चल के नहीं आया ना, मैं नहीं बुलाया, आपके ऑफिस वाले भेजे ना कि भाई आपको यहाँ जाना है। मान लीजिए तृणमूल के पास 5 ऐसा लोग हैं जिसको लगता है कि भाई देश के हित में अच्छा बोल सकते हैं, उसी को भेजेगा ना। आप तो तय नहीं कर सकते। No one was approached. No one was approached. I'm the general secretary of the party. Did they approach me? Did they approach the chairperson? No one was approached. आप पहले बात करिए, अगर अप्रोच किया दोबारा अप्रोच करें, दिक्कत क्या है? क्या प्रूफ क्या है अप्रोच किया है? आप 5 मेंबर मांग लीजिए, हम 5 मेंबर दे, हम तो खड़ा होकर बोल रहे हैं, कोई दिक्कत नहीं। सरकार की मंशा क्या लगती है? मैं उसमें जाऊंगा नहीं, वजह क्या है, लक्ष्य क्या है, मनसा क्या है, मैं उसमें जाऊंगा नहीं। आपको अगर पार्लियामेंटेरियंस को भेजना है, और मुझे लगता है भेजना चाहिए, कोई दिक्कत नहीं है, लेकिन साथ में जो सेना के लोग लड़े, जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया, आप उनको भी भेजो ना, वो ज्यादा बता पाएंगे। पाकिस्तान ने किस तरीके से टेरर को मदद किया है पिछले 5-6 दशकों में, वो पूरा दुनिया को जानना चाहिए। मैं बिल्कुल सहमत हूं, एंड द वर्ल्ड नीड्स टू कम टुगेदर एंड फाइट दिस कलेक्टिवली। लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये पार्टी का लीडर तय करेगा, बीजेपी तय नहीं करेगा। जब देश का बात होता है तब ये पार्टी पॉलिटिक्स नहीं चलता है। बहुत पत्र তাই আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, যখন দেশের প্রশ্ন আসে তখন সেখানে রাজনীতি আসে না। কিন্তু আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলছেন যে এটা তো বিজেপি ঠিক করে দেবে না যে তৃণমূল থেকে কারা যাবেন বা কে যাবেন। আমি এখানেই ইন্দ্রজিৎ বাবুর কাছ থেকে খুব অতি সংক্ষেপে উত্তরটা নেওয়ার চেষ্টা করব যে এটা রাজনীতি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন তখন সেটা রাজনীতি নয়, তখন কি সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আত্মঅভিমান? ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ, এবার একটা জিনিস বলি অঞ্জন, যে এইখানে আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা কি বলবেন, যে একটা রাজনীতিক আপনারা রিজুজু সে একটা ডিসিশন দিয়ে দিচ্ছে যে ইন্ডি যাবে, একটা দলের সে সাংসদ। ইউসুফ পাঠান কিন্তু স্বতন্ত্র ব্যক্তি এখানে হিসেবে যাচ্ছে না,
যাচ্ছে একজন দলের সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে। এইটা আপনাদের বুঝতে হবে। সুতরাং সেই দলের থেকে আপনার ভুল হচ্ছে ইন্দ্রজিৎ বাবু, কোনো দলের সাংসদ হিসেবে এখানে কেউ যাচ্ছে না। না ইন্দ্রজিৎ বাবু, না ইন্দ্রজিৎ বাবু, আপনি ভুল করছেন। আমি আবারও বলছি, না ইন্দ্রজিৎ বাবু, আমি আপনাকে আবারও থামাচ্ছি। আমি বলছি এখানে কেউ কোনো দলের সাংসদ হিসেবে যাচ্ছে না, এখানে সরাসরি ভারতের হয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। না যদি সত্যি ওরকম ভাবে যাওয়া হতো তাহলে কংগ্রেস থেকে আলাদা করে বা বাকি দল থেকে আলাদা করে নেওয়া হতো না। এখানে শুধুমাত্র প্রতিনিধিত্ব করা হচ্ছে। তাতে পরিষ্কার বলছেন যে দলের সাংসদ এবং জনপ্রতিনিধিরা এই যে 7টি প্রতিনিধি দল তৈরি হবে তার মধ্যে অন্যতম মুখ হবে। তাহলে এখানে দলের সাংসদ হিসেবে যখন ইউসুফ পাঠান যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই সেই দলকে জানানো উচিত। আপনি আজকে সঞ্চালনা করছেন, আপনি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস সমর্থক। লিপিকাদি, আপনাকে স্বাগত প্রাইম বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি নিশ্চয়ই বলে দেবো না যে অঞ্জন আজকে সঞ্চালনা করবে, সেটা আপনাকে বুঝতে হবে। সুতরাং একটা দলের সাংসদকে আপনি যখন বলছেন, অ্যাপ্রোচ করছেন, তাহলে আপনার দলের শীর্ষ নেতৃত্ব এবং দলকে জানাতে হবে। এটাই তো সিস্টেম। না একদম ঠিক বলেছেন, অবশ্যই সিস্টেম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি নয় তো, এটা রাজনীতি নয় তো। এটা হতে পারে কি বলুন, এটা সবার আগে বলুন। সংসদীয় কমিটির কোনো কিছু নির্ধারণ সেটা কিরণ রিজিজু করতে পারে, কিন্তু নীতি নির্ধারণের ক্ষেত্রে তো প্রত্যেকটা দলের স্বতন্ত্র সিস্টেম আছে, তারা করবে। তার জন্য তো কিরণ রিজিজু করতে পারে না। আপনি দলের জনপ্রতিনিধিদের নিয়ে যেতে চাইছেন, আপনারা প্রতিনিধি দল তৈরি করতে চাইছেন, অথচ সেই দলের যারা উচ্চ নেতৃত্ব বা সেই দলকে আপনারা জানাচ্ছেন না। এটা কি হতে পারে কখনো? আমি এই উত্তরটা অবশ্যই আলিবাবু থেকে নেব, অতি সংক্ষেপে নেবো, তারপর আমি সুকান্ত বাবুর কাছেও যাবো। আলিবাবু বলুন, সংক্ষেপে বলুন। না বলার মধ্যে দেখুন, আপনারা ভারত সরকার এবং দল দুটোকে গুলিয়ে ফেলছেন কেন, এইটাই আমার বোঝার অসুবিধা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের দেশের যারা স্পিকার যিনি আছেন বা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই 542টা এমপির মধ্যে বা রাজ্যসভার 242 জন এমপির মধ্যে একটা প্রতিনিধি দল তৈরি করে আমরা বিশ্বের এই যতগুলো দেশে আমরা যাব। এখানে আপনি দলের কথা নিয়ে আসছেন, আমাকে এখানে সুকান্ত বাবুর কাছে যেতে হবে, আমাকে সবাইকে সময় দিতে হবে। বেশ, আমি এখানে দুজনকে থামাচ্ছি, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। বেশ বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্ত বাবুর কাছে একটা প্রশ্নই রাখবো। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো, ক্যামেরা পার্সনকে একটা জিনিস দেখাতে বলবো। দেখুন তো এই ছবিটা, এক মিনিট আলিবাবু আসছি, বুঝতে পেরেছি। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, এই ছবিটা ভালো করে একটু দেখুন। অমিত মালব্য পোস্ট করেছেন, অমিত মালব্য এই পোস্টটি করেছেন রাহুল গান্ধীর সঙ্গে আসিফ মুনিরের ছবির এটি মিক্স অ্যান্ড মার্চ। আমি বলছি ভারত সরকারের সঙ্গে বিজেপিকে গুলিয়ে ফেলা যদি এটা ভুল হয়ে থাকে, তাহলে বিরোধী দলনেতার সঙ্গে আসিফ মুনিরকেও গুলিয়ে ফেলাও সমান অপরাধ। তার কারণ একজন বিরোধী দলনেতা হিসেবে সরাসরি তার প্রশ্ন করার রাইট রয়েছে যে সেই 4 জন জঙ্গিকে সত্যিই তারা খুঁজে পেলেন কি পেলেন না। এই প্রশ্নটা করলে কেউ দেশদ্রোহী হয়ে যেতে পারে? আমার তো ভাবতেই অবাক লাগছে। সরাসরি আসিফ মুনিরের সঙ্গে রাহুল গান্ধীর ছবি মিক্স করে রাখা হচ্ছে, এটা রাজনীতি নয়? সুকান্ত বাবু, দেখো, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে সেখানে আর কিছু বলার নেই। কিন্তু দেখো, প্রশ্ন করার অধিকার এবং সরকারকে সমালোচনা করার অধিকার তখনই থাকে যে দেশে গণতন্ত্র থাকে। তাহলে তুমি যদি গণতন্ত্রের পূজারী হও, তুমি যদি ভারতবর্ষ সবচেয়ে স্ট্রং ডেমোক্রেসি হয়, ভাইব্রেন্ট ডেমোক্রেসি হয়, তাহলে আমি সমালোচনা করার অধিকার সবার আছে। আমাদের সকলের প্রশ্ন, শুধু রাহুল গান্ধীর প্রশ্ন নয়, আমাদের কাছে একই প্রশ্ন যে সন্ত্রাসবাদীরা আজকে এভাবে মেরে দিয়ে চলে গেল, তাদের তো কোনো হদিশ নেই এখনো অব্দি। তো এটা তো গেল এক কথা। এটা তুমি যেটা বলছো যে দেখো, রাহুল গান্ধীকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়, কিন্তু কোথাও গিয়ে তিনি কিন্তু বিরোধী দল। শুধু এটা আমি আরো একটা ছবি আপনাকে দেখাতে পারি। এটা কোন ধরনের পোস্ট? আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমি কিছুদিন আগেও দেখিয়েছিলাম, যখন কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সরাসরি একই রকমভাবে গায়েব পোস্টার দেওয়া হয়েছিল, আমি একই রকমভাবে এর প্রতিবাদ করেছিলাম, তীব্র বিরোধিতা করেছিলাম। কিন্তু এই যে ছবিটা সরাসরি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এটা একটু জুম করার জন্য, সরাসরি ছবিটা একবার দেখুন তো, এগুলো কি ধরনের পোস্ট? এই পোস্টগুলোকে সত্যি মানায়? রাহুল গান্ধী তাকে সরাসরি একেবারে মির্জাফরের সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই পোস্টার রাজনীতি যা চলছে,
এই আবহে পাকিস্তান আরো বেশি বাড়তি ডিভিডেন্ড পেয়ে যাচ্ছে না, যে এই দেশে এইসব চলছে, পোস্টারের রাজনীতি চলবে? দেখো, একসময় তোমারই চ্যানেলে প্রোগ্রামে আমি ছিলাম, যে গায়েব নামের বিষয়টি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে করা হয়েছিল, ওটাও যথেষ্ট মানে, এবং কংগ্রেসের নিজস্ব এক্স স্যান্ডেল থেকে হয়েছিল, কংগ্রেস এবং ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা যখন এই ট্রাইব টিভি বাংলা যখন এটা প্রথম দেখিয়েছে, তারপরে এটা ডিলিটও হয়ে গিয়েছে। এবং প্রথম অনেক টিভি চ্যানেলই কিন্তু আমরা দেখিনি, আমরা কিন্তু ট্রাইব টিভিতে দেখেছিলাম, এবং ওই দিন তুমি এটা তুমি সহ সকলেই আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে যে জায়গায় কংগ্রেসেরও একইভাবে রাহুল গান্ধীকে নিয়ে যেভাবে হাসি ঠাট্টা হচ্ছে, আমার প্রশ্ন যে যখন প্রশ্ন করার অধিকার থাকবে না, যখন আপনারাই সিদ্ধান্ত নেবেন, তাহলে তো এটা আর গণতন্ত্রের কথা বলছেন। এবং আরেকটি কথা, যে ডেলিগেশনের কথা বলছো, যে ডেলিগেশন যাবে, সেই ডেলিগেশনে কিন্তু যারা যাবে তাদের বলার ক্ষমতাও থাকতে হবে। মানে বিদেশে গিয়ে শুধুমাত্র ঘুরে এলাম সেটাও নয়। সুতরাং যাদেরকে, এটাও কিন্তু ঘটনা, তোমাকে দেখো, এখন হয়তো মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, কিন্তু এটা কিন্তু আলোচনা করার কোনো মানে এমন কোনো বিষয় নেই। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী সহ সংসদীয় মন্ত্রী তিনি সিদ্ধান্ত নিতেই পারেন, এখানে কোনো ভুল নেই। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন করা হলো, ইউসুফ পাঠানের নাম অলরেডি নেওয়া হয়েছে, এটা একজন সাংসদের তার একটা নিজস্ব সম্মান থাকে, সেটাকে যেন কোনো জায়গায় গিয়ে, আমার এটা দেখো কেন মনে হয়েছে, কারণ তিনি একদম ইয়াং সাংসদ এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার একজন, তিনি আরো বেশি একইভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেন এবং অপারেশন সিন্দুর নিয়ে বলতে পারতেন। কিন্তু এই যে যেটা কাদা ছড়াছড়ি চলছে, মানে রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু বহুবার বহু সময় এই যে মিমিক্রি করা হয়, তাতে কিন্তু আলটিমেটলি আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তিগুলো, তাতে আঘাত আনা হচ্ছে। এবং অঞ্জন, তুমি যেটা বলছো অত্যন্ত আপত্তিকর, কারণ দেখো, যে জঙ্গিরা মেরে দিয়ে চলে গেছিল, আমি ধরলাম অপারেশন সিন্দুর, যেটাকে আমি বলছি না, এস জয়শঙ্কর বলেছে প্রেসিশন অ্যাটাক, মানে পুরোপুরি অ্যাটাক নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বার্তাও পাওয়া গেছে, যে বার্তাগুলো কিন্তু আমার কাছে পরিষ্কার নয়। বলা হয়েছে যে পাকিস্তানের মূলত কোনো সেনাবাহিনীকে আঘাত করার জন্য, তাদের কোনো বেসকে আঘাত করবার জন্য এই মানে এই প্রতিঘাতটা ছিল না, এটা ছিল সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো তাদেরকে ভাঙার জন্য। এবং সেটা বলে আবার জয়শঙ্কর, যেটা আমি যদি ভুল না করি, সেটা বলেছেন যে তারা জানিয়েছিলেন। মানে আমি বুঝতে পারছি না, এই প্রেসিশন অ্যাটাকের মাধ্যমে যদি আমি ধরেই নিলাম যে পিওকেতে যেগুলো মানে জঙ্গি ঘাঁটি উড়ে গিয়েছে, কিন্তু তার মূল শেকড়টা তো পাকিস্তানি আছে। এবার জ্যোতির মতো এরকম প্রচুর গুপ্তচর বেরিয়ে যাবে, যারা কিন্তু মানে বহাল তবিয়তে পাকিস্তান হাই কমিশনার থেকে সুবিধা নিয়ে প্রচুর তথ্য তারা ওপারে পাঠিয়ে দিয়েছে। শুধু সেই জায়গাতেও ইন্টেলিজেন্স ফেলার বলতে হবে। এতদিন এই খবরটা এলো যে একজন ইউটিউবার, তিনি আবার কলকাতা আরেকজন ইউটিউবারকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর সহ সব জায়গায় ঘুরে বেড়ালেন, এবং এক বছরে 3 বার এসেছেন তিনি, এক বছরে 3 বার। এবং সে বিষয়ে এতদিনে কি কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট বলে তো কিছু আছে? সেটা কি নেই? তাহলে কি সরকার আবার একটা অ্যাটাকের জন্য বসে থাকবে? না না, আমি তো সুকান্ত বাবু, আমি আরো একটা ছবি দেখে বড্ড অবাক হয়েছি। আমি একের পর এক ছবি দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমি রীতিমতো বিভ্রান্ত। এই ছবিটা আমি জানি না এটা কতটা সত্যতা রয়েছে, কিন্তু এটাও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ছবি তো ভয়ঙ্কর ছবি, সরাসরি সৃজন ভট্টাচার্য, তার সঙ্গে তার পাশে কে, জ্যোতি মালহোত্রা। আমি জানি না এটাও আবার এআই রিলেটেড কিনা, কিন্তু এই ছবি তো বিরল। এই ছবি যদি সত্যি সত্যি থাকে, তাহলে তো প্রশ্ন অনেক রকম উঠবে। সরাসরি দীপশিতা ধর, তিনি পর্যন্ত জ্যোতি মালহোত্রার তিনি একটি হিন্দু দেবতার পতাকা ধরে রয়েছে বলে সেটা নিয়ে সমস্ত হিন্দু জাতিকে দেশদ্রোহী বলে দিচ্ছেন। আমি বুঝতে পারছি না কি চলছে, রাজনীতি চলছে নাকি সাধারণ মানুষকে বিভ্রান্তির জায়গায় ফেলা হচ্ছে, কি হচ্ছে? দেখো, আরেকটা জিনিস, জ্যোতিকে আমি যদি ভুল না করি, কোনো একজন প্লেয়ারের সাথেও তার একটা ছবি রয়েছে, মানে সারা ভারত তিনি চষে বেরিয়েছেন। এরপরে আবার এরকম 6 জন জঙ্গি রেকি করে এসে এরকম একটা অ্যাটাক হবে, আবার এরকম এক প্রেসিশন স্ট্রাইক হবে। আমরা তো ওদেরকে ধ্বংস করব না, ওদের কোনো পাকিস্তানের, আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র, সুতরাং আমরা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেব, কিন্তু তার মূল শেকড়কে উৎপাটিত করব না। এই তো চলছে। এবং রাহুল গান্ধীকে যখন সর্বদলীয় বৈঠক হয়, তুমি কিন্তু অঞ্জন, তুমিও সবাই সাক্ষী, কোনো দলই কিন্তু ভারত সরকারের পাশেই ছিল, কেউ বিরোধিতা কিন্তু করেনি।
রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কোনো দলই। সুতরাং সেই জায়গায় করা উচিত নয়, উচিত না, আমি সেটাই। কিন্তু তুমি এই জ্যোতিকে সামনে রেখে ভাবো না যে আমাদের কত ইনফরমেশন কত ভাবে পাকিস্তানে চলে যাচ্ছে এবং তাদের সঙ্গে এতদিনের যোগাযোগ, এত কিছু। তাহলে আমাদের ইন্টেলিজেন্স ফেলার তো হয়েছে, এবং সেটা অ্যাডমিট করার বদলে আমরা যেটা করছি শুধুমাত্র এই যে এত বড় একটা ডেলিগেশন যাচ্ছে, আমি তো বলছি ভালো অপারেশন সিন্দুরকে তার যৌক্তিকতা ইয়ে করার, কিন্তু ওখানে পাকিস্তানও পাঠাচ্ছে। এবার দেখো, তুমি বলতে পারবে না যে ভারতবর্ষে খুব বেশি গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক, কারণ বর্তমানে তুমি দেখেইছো আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড লোন দিচ্ছে, যেটাকে আমি মিলিটেন্ট ফান্ড বলছি, কোড আনকোড ইন্টারন্যাশনাল মিলিটেন্ট ফান্ড, যারা একটা সন্ত্রাসবাদী দেশকে ফান্ড দেয়। এবং আরেকজন স্যাম আঙ্কেল তিনি আবার সমর্থনে চলে আসে। আজারবাইজান, তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ায়। তাহলে ভারতবর্ষকে তুমি পাকিস্তান যে ডেলিগেশন পাঠাচ্ছে আমরা হাসাহাসি করছি, ওখানে কিন্তু রাব্বানি যিনি আছেন, কি আমি যদি ভুল না বলি, আগের বিদেশ মন্ত্রী ছিলেন হেমা রাব্বানি, উনি কিন্তু বলেছেন যে আমরা যে তথ্যগুলো নিয়ে যাচ্ছি আমরা আমাদের জায়গাটা প্রমাণ করব। সে আমরা হাসতেই পারি, কিন্তু ভারতবর্ষের বৈদেশিক নীতি সেটা কিন্তু বলতে গেলেই আবারও এক কথায় আপনি বলার চেষ্টা করছেন যে বৈদেশিক নীতি কোনো এক জায়গায় 2014 সালের পর থেকে আবারও ফেল করছে। আমি অবশ্যই এই বিষয়টা উত্তর আলিবাবুর থেকে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, পোস্টার রাজনীতির ক্ষেত্রে কেউ পিছনে নয়, একদিকে আপনারা গায়ে পোস্টার করেন, আবার অন্যদিকে এই পোস্টারও দেন, সরাসরি আপনারাও পোস্টার দিচ্ছেন, এরা পোস্টার রাজনীতি চলছে গোটা দেশ জুড়ে। পাকিস্তান হাসছে লিপিকাদি, বিশ্বাস করুন পাকিস্তান হাসছে। এই ধরনের ছবি যদি সত্যি সত্যি প্রকাশ পায় পাকিস্তান হাসছে। আমি বলছি পাকিস্তান নিয়ে যখন আমরা ক্রমাগত ভারতের হয়ে ফাইট করি, আমরা অনেকেই খিল্লি করেন, অনেকেই অনেক কিছু বলেন, মিডিয়া নিয়ে অনেক কিছু বলে থাকেন, একটু ট্রাইব টিভি বাংলাটা দেখবেন সবাই। এখানে নিরপেক্ষতার সঙ্গে দম নিয়ে আমরা জার্নালিজমটা করি, সবাইকে প্রশ্ন করি, কাউকে ছেড়ে কথা বলি না। কিন্তু প্রশ্ন হচ্ছে এ ধরনের ছবিগুলো যখন রাজনৈতিক নেতারা করেন, তারপরে মিডিয়া যদি সেটা দেখায়, তাহলে হয় কারো স্বজন পোষণ হয়ে যায় কিংবা কারো বিরোধিতা। কেউ একপাক্ষিক নিরপেক্ষ বলে কিছু হয় না, সবটাই একপাক্ষিক, যে সঠিক তার সঙ্গে থাকতে হয়। কিন্তু এখানে কার সঙ্গে থাকবো আমরা? সব দল তো একই রকম কাজ করছে। লিপিকাদি, কংগ্রেসের কথা বলো না এই বিষয়ে, কারণ এই সংস্কৃতিটা এনেছেই বিজেপি। আজকে তুমি কি জানো যে বিজেপির একজন পোস্ট করছে, মানে সব থেকে বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষে সব থেকে কোনো নেতার, মানে প্রাক্তন আমাদের যিনি নেই এই মুহূর্তে, তাকে নিয়ে যদি অতিরিক্ত নোংরা সমালোচনা করা হয়, সেটা হলেন জওহরলাল নেহরু। আমি এরকম বিজেপির পোস্ট দেখেছি, জওহরলাল নেহরু এবং জিন্নাকে দুই ভাই বলছে। বিজেপি প্রচার করছে যে জওহরলাল নেহরু আর জিন্না দুই ভাই ছিলেন, তাদের বাবা একজন ছিলেন, মা দুজন ছিলেন। রিসেন্ট দেখলাম বিজেপির একটি মেয়ে পোস্ট করেছে, রেহান ভদ্রা, প্রিয়াঙ্কা ভদ্রার ছেলে, সে নাকি উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, পোস্ট করেছে। আর রেহান ভদ্রার বয়স 24 বছর, সে দিল্লি দেরাদুন পড়াশুনো করে, লন্ডনে পড়াশুনো করছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করছে, তার সম্পর্কে পোস্ট করেছে সে নাকি উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তো এই জিনিস তো বিজেপি করছে, বিজেপি এই নোংরামি, এগুলো না রাজনীতির দৈন্যতা বলে, এগুলোকে রাজনীতির দৈন্যতা প্রকাশ পায়। রাজনৈতিক দৈন্যতার কথা বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। অপারেশন সিন্দুর নিয়ে যখন আমরা দেশের বাইরে যখন যাব, সমস্ত দেশের সামনে যখন আমরা আমাদেরকে প্রেজেন্ট করছি, তখন দেশের অভ্যন্তরে এই ধরনের কাজ হচ্ছে তো, এই জিনিস হচ্ছে তো। আর বিশেষ করে কংগ্রেসের সঙ্গে হচ্ছে। আজকে তুমি চিন্তা করে দেখো না, কংগ্রেসের কাছে যখন কিরেন রিজিজু পাঠালেন, নাম চেয়ে পাঠালেন রাহুল গান্ধীজির কাছে, রাহুল গান্ধী যে 4টে নাম পাঠিয়েছিলেন সেই নাম সিলেকশন হলো না। সিলেকশন করলেন কে? শশী থারুরের নাম সিলেকশন করা হলো। আজকে কিন্তু কংগ্রেসকে সেই মান্যতা দেওয়া হলো না। তাহলে নামটা চেয়ে পাঠালেন কেন? শশী থারুরের সমস্যা কোথায়? যদি শশী থারুর জানো সমস্যা কোথায়? না,
সেটা সমস্যা কিছু নয়, কিন্তু নাম তো চেয়েছিল, দল থেকে তো সিলেকশন করে 4টে নাম পাঠানো হয়েছিল, তাহলে সেই নামেই বা বিজেপির সমস্যা কোথায়? যে এখানেই তো ইন্টারেস্টিংলি একটা বিষয় সামনে আসছে যে ইউসুফ পাঠানের নামটাও তৃণমূল কংগ্রেসের পছন্দ হয়নি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা সামনে চলে এসেছে। আপনাদের যখন শশী থারুরের নাম পছন্দ হচ্ছে না তখন কিন্তু শশী থারুর চেঞ্জ হচ্ছেন না। না আমরা শশী থারুরের নাম পছন্দ না হোক আর না হোক সেটা কথা নয়, যখন আমাদের 4টে নাম পাঠানো হয়েছে এবং সেই নামগুলো সিলেক্টেড হয়নি, শশী থারুরের নাম এসছে, আমরা কিন্তু কিছু বলিনি। কিন্তু এখানে মমতা ব্যানার্জির মানভঞ্জন করতে হলো বিজেপিকে, বিজেপি মমতা ব্যানার্জির মানভঞ্জন করছে। বিজেপি সিলেকশন করলে ইউসুফ পাঠানকে, সেই ইউসুফ পাঠানের নাম চেঞ্জ করে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিল, আর তাকে মানভঞ্জন করছে বিজেপি, বিজেপি সেটা মেনে নিল। কংগ্রেসের বেলায় মানলো না, কংগ্রেসের যে 4টে নাম পাঠানো হলো তাতে মানলো না, কিন্তু তৃণমূলের বেলায় মেনে নিল। এইগুলো কি হচ্ছে? তার মানে আমি জানি না দীপিকাদি, তবে আমি বুঝতে পারছি যে ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের রাজনীতি পুরোপুরি প্রাইমারি স্কুল হয়ে গিয়েছে। প্রত্যেকটি বাচ্চা তার হেডমাস্টারের কাছে গিয়ে বলছে, প্রত্যেকটি বাচ্চা তার হেডমাস্টারের কাছে গিয়ে বলছে, স্যার দেখুন না আমার পেটালো। আমি ঠিক এখানে একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। কংগ্রেসের বেলায় তোমরা মানবে না, আর তৃণমূলের বেলায় তোমরা সুকান্তবাবু কিছু বলতে চাইছেন, তখন তুমি মমতা ব্যানার্জির মানভঞ্জন করলে। সুকান্তবাবু কিছু বলতে চাইছেন, সুকান্তবাবু। দেখো, আমরা পুরনো কাসন্দি ঘেটে তো লাভ নেই, কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু নরসিংহ রাও পাঠিয়েছিলেন, তারপর মজা করে বলেছিলেন আমাকে হয়তো বিরোধী দল হিসেবে পাঠালেন যেন যত ধাক্কা আমি সামলাবো, মানে কথাটার অর্থ ছিল এতই, তার মধ্যে মস্করা করেছেন। কিন্তু দেখো সেই রাজনৈতিক সৌজন্যতাটা ছিল, আর তখন নরসিংহ রাও জানতেন কে যোগ্য মানুষ। কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে কে কাকে কত, যে তুষ্টিকরণ, মানে তৃণমূল কংগ্রেসকে তুষ্টিকরণের জন্য পরিবর্তন হলো, কিন্তু কংগ্রেসের হ্যাঁ এটা ঠিকই আছে যে তাদের যাকে পাঠানো হচ্ছে শশী থারুর অত্যন্ত দারুণ বক্তা, কিন্তু যখন কংগ্রেস একটা সিদ্ধান্ত নেয়, কংগ্রেস একটা রেজিমেন্টেড পার্টি, পুরনো পার্টি, তাকে অন্তত তার মতামতের একটা গুরুত্ব দেওয়া হবে না? মানে বিজেপির লাইনে কথা বলার জন্য লোক খুঁজতে হবে, তার বাইরে যে কথা বলবে তাকেই ঠিক। এত ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ স্বয়ং বঙ্গ বিজেপি তুলছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেলিগেটস পাঠানো হচ্ছে। আমি তো এটাতেই অত্যন্ত অবাক হচ্ছি। তাহলে হয় বঙ্গ বিজেপি ভুল বলছে, অথবা জাতীয় বিজেপি অন্য কিছু প্রেজেন্ট করবার চেষ্টা করছে। আমরা তো কনফিউজ, কিন্তু এই মুহূর্তে যারা দর্শকরাও দেখছেন তারাও কনফিউজড হয়ে পড়েছেন। একজন তো কমিটি করে বলছেন একমাত্র উত্তরসূরি ভাইপো দলের অন্য কোনো সাংসদ নয়। আশ্চর্য লাগছে আমার। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি প্রত্যেকের কাছে 1 মিনিট করে এবার যাবো, স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো প্রত্যেককে। আমি প্রথম সুযোগ দেবো ইন্দ্রজিৎ বাবুকে। ইন্দ্রজিৎ বাবু বড্ড মিটি হাসছিলেন, হয়তো ইন্দ্রজিৎ বাবু এবার ভাবছেন যে কোনো এক জায়গায় সত্যি তো তৃণমূল কংগ্রেসের বাড়তি একটা ডিভিডেন্ড রয়েছে 26 বিধানসভা নির্বাচনের আগে, তারাও বলতে পারবেন এই তো তারা বলেছিলেন দুর্নীতি হয়েছে, তাহলে ডেলিগেটসের সময় কেন পাঠানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, এটা প্রথম কথা, দেশের যখন স্বার্থ রক্ষার ব্যাপার, এর সঙ্গে কোনো ডিভিডেন্ডের বিষয় নেই। এটা আমি হাসছিলাম একটা জিনিস দেখে একটু আগে সোশ্যাল মিডিয়ায়, যে আপনি যেটা দেখালেন না, যে রাহুল গান্ধীর সঙ্গে ছবি, আসিফ মনিরের ছবিটা, সেইটা কিন্তু কে আজকে পোস্ট করেছে, সেটা হচ্ছে অমিত মালভিয়া। সে কিন্তু বিজেপির আইটি হেড। এটা কিন্তু ভাবতে হবে, এটা কিন্তু সাধারণ কোনো নাগরিক কিন্তু করেনি, সেটা সেই জায়গাটা কে নিয়ে যাচ্ছে। সুতরাং আর একটা জিনিস হচ্ছে, এইখানে ডিভিডেন্ডের কোনো বিষয় নেই। ইতিমধ্যেই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো দিক আজকে সংসদীয় কমিটি মিটিং এ তুলে ধরেছেন, সত্যি এটা সাধুবাদ জানাই, যে আজকে যে সেনারা যুদ্ধ করলো, যারা আজকে যুদ্ধটা রিয়াল গ্রাউন্ড থেকে দেখলো, তাদেরকে তো আগে অপারেশন সিন্দুর যারা করলো তাদেরকে তো আগে নিয়ে যাওয়া উচিত। তার সঙ্গে নিয়ে যাওয়া উচিত যারা নিহত পেহেলগাঁওয়ে, যারা নিহত হলেন পেহেলগাঁও কাণ্ডে, তাদের বাড়ির লোককে, তারা ভালো বলতে পারবে, তারা প্রত্যক্ষদর্শী, সেই রিয়ালিটি গ্রাউন্ডটা তারা ধরে তুলুন। এটা তো সত্যি কথা, তারা যদি সাথে এই প্রতিনিধি দলের সাথে যায় তাহলে আরো ভালো করে জিনিসটা ব্রিফিং করতে পারবেন। তার সঙ্গে এটার একটা জিনিস বলতে হয় যে আজকে আমরাই একমাত্র দল, আমরা কিন্তু কাশ্মীরে প্রতিনিধি দল 5 জনকে আমরা ইতিমধ্যেই পাঠিয়ে। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে যাবো আমি ধীরে ধীরে। আমি কাউকে বাড়তি সুযোগ দিতে পারছি না, তার কারণ আমাদের কাছে সময় একেবারে কম। আমি এখানে সরাসরি আলীবাবুর কাছেই যাবো। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমাদের দেশের যে সন্ত্রাস বিরোধী প্রচারের জন্য আমাদের দেশের সরকার, ভারত সরকার যে প্রতিনিধি দল সর্বদলীয় বিভিন্ন নেতৃত্বকে পাঠাচ্ছেন,
যারা যোগ্য ব্যক্তি তারা যাচ্ছেন এবং ভারতবর্ষের যে উপর অন্যায় হয়েছে, সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতবর্ষকে টার্গেট করেছে, বিশেষ করে পাকিস্তানের মদতে, সেই জন্য প্রতিবেশী দেশের এই সমস্ত নক্কারজনক কাজের বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী আমাদের জনমত গঠন করার প্রয়োজন রয়েছে। সেই জন্য একটা ভালো প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়েছেন, ভারত সরকার নিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে দুটো কথা বলি, আমাদের ইন্দ্রজিৎ বাবু যে কথাটা বললেন যে সঙ্গে যদি সেনাবাহিনীর প্রধানদেরও যদি সঙ্গে নিয়ে যাওয়া হতো, দেখুন আমি এর তীব্র বিরোধিতা করি। কেন? যেহেতু তারা ভারতবর্ষের প্রতিরক্ষার বিষয়ে তারা যুক্ত, তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে আর এই বিষয়গুলো ভারত সরকারের পক্ষ থেকে, সরকারের যারা আইনসভার সদস্য তারাই যাবে, তারাই ঠিক আছে। এখানে যারা প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব আছে তাদেরকে না করাই ভালো, তাদেরকে যুক্ত না করাই ভালো। 20 সেকেন্ড সময় নেবো অঞ্জন, 20 সেকেন্ড সময় নেবো। হ্যাঁ প্লিজ, আপনারা আমি 10 সেকেন্ড দিতে পারবো। আর পরিবারে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা যাচ্ছি WhatsApp করবেন। আমি এখানে সরাসরি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন। পরিবারজনকে আমরা সারা ভারতবর্ষে নিয়ে গিয়ে আমি এখানে সরাসরি লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। না, আমি একটাই জিনিস আলী হোসেন বাবুকে বলবো যে যাক আপনারা মেনে নিলেন তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তি ভারতবর্ষের জন্য। আর আপনাদের ওই ছাগলের তৃতীয় সন্তান হয়ে কলকাতায় যারা লাফালাফি, পশ্চিমবঙ্গে যে সমস্ত আপনাদের নেতারা লাফালাফি করে, তাদেরকে বলুন যেন আর এই চোর 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 বলে না চিৎকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে। কারণ আপনি প্রকারান্তরে, আপনি মানে ভারত সরকার, বিজেপি দল সবাই মেনে নিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ভারতবর্ষের জন্য যোগ্য ব্যক্তি। নির্ধারিত সময় আগে শেষ করতে বেশ, আমি এখানে সরাসরি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র উজ্জীবিত হোক, ভারতবর্ষের গণতন্ত্র এইভাবেই টালমাটাল মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতেই সামলে উঠবে, একতা দেখাবে। কিন্তু 2026-এর ললাট লিখন আজকে লেখা হয়ে গেল এবং 2026-এ ওই তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে পরাস্ত করার ঘুঁটি আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস সাজিয়ে নিল। সেই জায়গা থেকে বিজেপি আবার সেম সাইড গোল খেলো এবং 2026ও বিজেপির অধরাই থেকে গেল। নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আমি এখানে সুকান্ত বাবুর কাছে একেবারে অন্তিম লগ্নে যাবো। সুকান্ত বাবু, আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমার একটা জিনিস বলার যে এই ডেলিগেশন টিমে কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞকে রাখা যেতে পারতো, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, সেটা করা যেতে পারতো। কিন্তু এত ডেলিগেশনে অনেকগুলো নিয়ম রয়েছে। এবং আরেকটি কথা যেটা অঞ্জন তুমি বারবার বলছো, কিন্তু একটা কথা হচ্ছে যে এই যে তৃণমূল এবং বিজেপি দুজনেই কিন্তু চেষ্টা করছে কে কাকে বাঁচাতে পারবে। কারণ কংগ্রেসের মতো একটা পুরনো দলের যখন তাদের যে নামগুলো পাঠানো হয়েছে তাতে মানে সম্মতি জানাতে অসুবিধে হলো, তাদেরই আরেকজনকে দেয়া হলো। সেখানে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একটা বৈপরীত্য দেখা গেল। এই বৈপরীত্যটা কি কোনো যোগসাজশ? মানে আমি কোড আনকোড আর বলছি না, সেটিং টেটিং বলছি না, কারণ ওটা বলা যায় না রাজনৈতিক বিশ্লেষকদের মুখে। কিন্তু কোথাও এই যোগসাজশ কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রাজনীতির কিন্তু মানে অভিমুখটা তৈরি করে দিল। অভিমুখটা হলেই হচ্ছে মানে বলতেই হবে তৃণমূল কংগ্রেসের ওপর কিছুটা হলেও বিজেপি ডিপেন্ডেন্ট, এটা বলতেই হবে। কারণ এটা তাদের যে সুপ্রিমো তার কথাই কিন্তু শিলমোহর বসে। ধন্যবাদ। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমি যখন কথা বলছি তখনও সবাই একটু একটু করে মিটি মিটি হাসছেন। কেন বলুন তো? তার কারণ সত্যি সত্যি আজ যে ঘটনার সম্মুখীন সমস্ত দর্শকরা হয়েছেন, তারাও এখন ভাবছেন যে তাহলে এত দুর্নীতির ভুরি ভুরি যে কথাগুলো উঠে আসছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে, কখনো বা সুকান্ত মজুমদারের মুখ থেকে, তাহলে কি তারা ভুল বলছেন? যদি তারা ভুল বলে থাকেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কিরেন রিজিজু তারা তো নিশ্চয়ই যৌথ আলোচনা করে এসব করছেন, অন্তত আমার বিশ্বাস সেটাই। আর যদি সেটা না হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এটা হয় তাহলে তো প্রশ্নচিহ্ন উঠে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সঠিক লোক বলে মনে করছেন, তারা সঠিক লোক বলে বিবেচিত করছেন। তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন বাইরে, দুটো পার্সপেক্টিভ হতে পারে। হয় তিনি স্বচ্ছ,
অথবা তিনি দুর্নীতিগ্রস্ত। যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বিজেপি এমন লোককে কেন প্রতিনিধিত্ব করতে পাঠাচ্ছেন? আর যদি স্বচ্ছ হন তাহলে বাংলার রাজনীতিতে সাধারণ মানুষকে কেন ম্যানিপুলেট করা হচ্ছে শুধুমাত্র দুর্নীতির তকমা দিয়ে? এই প্রশ্ন রেখেই আজকের এই শো শেষ করছি। আপনারাও ভাবুন ভাবুন ভাবুন, একটু ভাবাটা প্র্যাকটিস করুন। 26শে বিধানসভা নির্বাচন অতীব আসন্ন, আর এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।